এই পরিসংখ্যান অধ্যায়টি আমরা মাত্র 3টি টাইপে শেষ করব। টাইপ 1 এ থাকবে ক নং এর জন্য, টাইপ 2 তে থাকবে খ নং এর জন্য, টাইপ 3 তে থাকবে গ নং এর। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 10টা প্রশ্নের বাইরে থেকে একটা প্রশ্ন ক নং এ করা হবে। আর এই প্রশ্ন সমাধান করার জন্য আমরা এই সারণীটা ব্যবহার করি। এখন এদিকে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই পরিসর দিয়ে কিন্তু আরো 2 ভাবে প্রশ্ন আসতে পারে। একটা সূত্র দিয়ে 3 ভাবে প্রশ্ন আসতে পারে। হয়তো তারা আমার কাছে পরিসর চাইবে, অথবা তারা আমার কাছে সর্বোচ্চ সংখ্যা চাইবে, অথবা তারা আমার কাছে সর্বনিম্ন সংখ্যা চাইবে। দেখো, এখানে সর্বোচ্চ গণনা সংখ্যা তো 18। সর্বোচ্চ গণনা সংখ্যাটা যে শ্রেণীতে থাকবে ওটি আমাদের প্রচুরক শ্রেণী। এই সারণীর মাধ্যমে মধ্যক শ্রেণীটা নির্ণয় করো। এখন আমরা দেখবো মধ্যমান নির্ণয় করো। আমরা যা সূত্রটা বসে অঙ্কটা সমাধান করব। এখন আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করাটা দেখবো। শ্রেণী সংখ্যা নির্ণয় একটা সূত্র আছে, সেটা হচ্ছে পরিসর ভাগ ব্যবধান। তাহলে দেখো, আমরা এক লাইনে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারছি, কিন্তু পরীক্ষাতে কিন্তু আমাদের এত সহজভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে দেওয়া হবে না। যদি পরীক্ষা আসেও এত সহজ করে আমাদেরকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে দেওয়া হবে না। আমরা চেষ্টা করবো সবসময় এরকম জ্ঞানমূলক প্রশ্নগুলো উদাহরণ সহ লিখার। উদাহরণ সহ লিখতে আমরা 2 দিয়ে পাবো। এই পরিসংখ্যান অধ্যায়টি আমরা মাত্র 3টি টাইপে শেষ করব। টাইপ 1 এ থাকবে ক নং এর জন্য, টাইপ 2 তে থাকবে খ নং এর জন্য, টাইপ 3 তে থাকবে গ নং এর জন্য। টাইপ 1 এ ক নং এর জন্য কি কি প্রশ্ন আসতে পারে সবগুলো কিন্তু আমি এখন দেখো বোর্ডে তুলে রাখছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 10টা প্রশ্নের বাইরে থেকে একটা প্রশ্ন ক নং এ করা হবে। আর এই প্রশ্ন সমাধান করার জন্য আমরা এই সারণীটা ব্যবহার করব। অর্থাৎ উদ্দীপক হিসেবে আমরা এদিকে সারণীটা দেখতে পাচ্ছি। এই সারণীর মাধ্যমে আমরা এই 10টা প্রশ্নের সমাধান করব। তাহলে চল আমরা 1 নং প্রশ্ন সমাধান করি। এক নং প্রশ্নে কি দেওয়া আছে? পরিসর নির্ণয় করো। এখন পরিসরটা কিভাবে নির্ণয় করবো? আমরা এই সারণীর সাহায্যে আমরা পরিসরটা নির্ণয় করব। এখন আমরা জানি পরিসর নির্ণয় একটা সূত্র আছে। সূত্রটা কি? পরিসর নির্ণয় সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এই সূত্রের মাধ্যমে আমরা এই 1 নং প্রশ্ন সমাধান করব। তাহলে আমরা আগে 1 নং লিখবো, তারপর আমরা দেখবো আমরা জানি পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখন এই সূত্রটা আমরা শিখলাম। এখন এই সূত্রে যে সর্বোচ্চ সংখ্যাটা আছে এটা কোনটা, আর সর্বনিম্ন সংখ্যা এটা কোনটা? সর্বোচ্চ সংখ্যা হবে আমাদের কাছে যে সারণীটা থাকবে, ওই সারণীর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে শ্রেণীব্যক্তির মধ্যে, ওইটাই আমাদের সর্বোচ্চ সংখ্যা। আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট যে শ্রেণীব্যক্তির মধ্যে যে সংখ্যাটা থাকবে, ওইটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সংখ্যা। এখন শ্রেণীব্যক্তি কোনটা? এখন এদিকে দেখো, শ্রেণীব্যক্তি এখানে লেখাই আছে, অর্থাৎ এই সারণীর উপরের অংশটা হচ্ছে শ্রেণীব্যক্তি। এই শ্রেণীব্যক্তির মধ্যে আমরা দেখবো যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই শ্রেণীব্যক্তির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 44, আর এই শ্রেণীব্যক্তির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 20। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা হবে 44, সর্বনিম্ন সংখ্যা হবে 20। আমরা কিন্তু এই সর্বোচ্চ সংখ্যার সর্বনিম্ন সংখ্যার জায়গাতে এই গণসংখ্যা দিয়ে কিন্তু কোনো সংখ্যা নিতে পারবো না, কারণ আর যদি আমরা নেই তাহলে অঙ্কটা ভুল হবে। অর্থাৎ পরিসর নির্ণয়ের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সংখ্যা নিব শ্রেণীব্যক্তি থেকে, সর্বনিম্ন সংখ্যা নিব শ্রেণীব্যক্তি থেকে। তাহলে আমরা এখন লিখবো যে সারণী হতে পাই সর্বোচ্চ সংখ্যা চৌচল্লিশ ও সর্বনিম্ন সংখ্যা 20। সুতরাং পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 44 আর বিয়োগ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 20 প্লাস 1। এখন 34 থেকে 20 বিয়োগ দিলে কত থাকে? 24 আর প্লাস 1 ইকুয়াল পরিসর ইকুয়াল টু কত? 25। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরিসর কিভাবে নির্ণয় করবো আমরা দেখতে পাচ্ছি। এখন পরিসরটা আমাদের সব প্রশ্নেই আমাদের কোনই এভাবে দেওয়া থাকবে যে পরিসর নির্ণয় করো। আর অবশ্যই পরিসর নির্ণয়ের জন্য আমাদের হয়তো সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা আলাদাভাবে দেওয়া থাকবে, আর নয়তো আমাদেরকে একটা সারণী দেওয়া থাকবে। যদি সারণী দেওয়া থাকে তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা শ্রেণীব্যক্তি থেকে বাইর করে তারপর আমরা পরিসরটা নির্ণয় করবো। আর যদি না দেওয়া থাকে সারণী, তাহলে অবশ্যই আমাদেরকে এটা প্রশ্ন উল্লেখ দেওয়া থাকবে যে সর্বোচ্চ সংখ্যা কত আর সর্বনিম্ন সংখ্যা কত। এখন এদিকে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই পরিসর দিয়ে কিন্তু আরো 2 ভাবে প্রশ্ন আসতে পারে। সেগুলো কিভাবে? চলো আমরা দেখি। তাহলে আমরা সারণীর মাধ্যমে সহজেই পরিসর নির্ণয় করা শিখলাম, কিন্তু পরিসর নির্ণয় সূত্র দিয়ে যে আরো 2 ভাবে প্রশ্ন আসতে পারে ওইটা আমরা এখন দেখবো। কিভাবে আসতে পারে প্রশ্ন দুইটা? দেখো, এই যে পরিসর নির্ণয় সূত্রটা কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখন আমার প্রশ্ন অনেক সময় এমন আসতে পারে যে সর্বনিম্ন সংখ্যা যদি 20 ও পরিসর 25 হলে সর্বোচ্চ সংখ্যা কত?
অথবা সর্বোচ্চ সংখ্যা 44 ওই পরিসর ইকুয়াল 25 হলে সর্বনিম্ন সংখ্যা কত। অর্থাৎ আমার এই একটা সূত্র দিয়ে 3 ভাবে প্রশ্ন আসতে পারে। হয়তো তারা আমার কাছে পরিসর চাইবে, অথবা তারা আমার কাছে সর্বোচ্চ সংখ্যা চাইবে, অথবা তারা আমার কাছে সর্বনিম্ন সংখ্যা চাইবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এদিকে 3টা চল অজানা রাশি আছে, একটা হচ্ছে পরিসর, একটা সর্বোচ্চ সংখ্যা, একটা সর্বনিম্ন সংখ্যা। এখন এই 3টা অজানা রাশি থেকে আমাকে যদি যে কোনো একটা বাইর করতে বলে তাহলে অপর দুইটার মান অবশ্যই দেওয়া থাকতে হবে। অর্থাৎ যদি পরিসর বাইর করতে বলে আমাকে তাহলে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা অবশ্যই দেওয়া থাকতে হবে। যদি সর্বোচ্চ সংখ্যা বাইর করতে বলে তাহলে এই দুইটা অবশ্যই দেওয়া থাকবে। যদি সর্বনিম্ন সংখ্যা বাইর করতে বলে তাহলে পরিসর আর সর্বোচ্চ সংখ্যা অবশ্যই দেওয়া থাকবে। আশা করি বুঝতে পারছি। এখন আমরা সহজে অঙ্কটা করব, শুধু তোমরা সঠিক স্থানে মানগুলা বসাতে পারলেই হয়েছে। কারণ আমরা অঙ্ক এই যদি প্রশ্ন এরকম আসে যে সর্বনিম্ন সংখ্যা এত পরিসর এত, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত, তাহলে আমরা আগে সেম আগের মতো অঙ্কটা করবো। আমরা প্রথমে কি লিখবো, আমরা জানি পরিসর ইকুয়াল টু এত। এখন দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের প্রশ্ন ধরে এটা সমাধান করতে চাই। দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা 20, সর্বনিম্ন সংখ্যা কত 20 ও পরিসর ইকুয়াল টু 25। এখন আমরা সেম এখন কি করব, এই যে পরিসর ইকুয়াল টু আমরা মানগুলো বসাবো। সুতরাং পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা কত। এখন দেখো প্রশ্নে কিন্তু সর্বোচ্চ সংখ্যা মান দেওয়া নেই, এখানে আমাদের বাহিরি করতে বলছে সর্বোচ্চ সংখ্যা। যেহেতু মানটা দেওয়া নেই তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যার জায়গাতে সর্বোচ্চ সংখ্যা রাখবো, সর্বোচ্চ সংখ্যার জায়গাতে সর্বোচ্চ সংখ্যাই রাখবো, সর্বোচ্চ সংখ্যা। এখন বিয়োগের বিয়োগ, সর্বনিম্ন সংখ্যা কত দেওয়া আছে আমার কাছে 20 আর যোগ 1, তাহলে আমরা মানগুলো বসেছি। আর আমার কাছে কিসের মান দেওয়া আছে, পরিসরের মানও দেওয়া আছে। তাহলে পরিসরের মান কত, এই যে 25। আর এখানে সর্বোচ্চ সংখ্যা আমার জানা নাই, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 20 আর এদিকে হচ্ছে +1। এখন আমরা এদিকে সমীকরণের সাহায্যে এইটা মানে সর্বোচ্চ সংখ্যা মানটা বাই করবো। সমীকরণ মানে কি, অর্থাৎ ডান পাশ থেকে আমি কিছু বাম পাশে নিব, বাম পাশ থেকে ডান পাশে নিব। এখন দেখো এই যে এই সমীকরণের এই পাশে +1 আছে, এই +1টা যদি এই পাশে আসে সমান চিহ্নে তাহলে এই যে -1, 25 -1 ইকুয়াল টু কি থাকে দিকে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ 20। এখন 25 থেকে যদি 1 চলে যায় কত থাকে, 24 ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা বিয়োগ 20। এখন আমরা কি করব, আমাকে শুধু সর্বোচ্চ সংখ্যা বাইর করতে হবে। এখন এই মাইনাসের যে 20টা এটা আমরা এই পাশে নিয়ে আসবো, এই মাইনাসের 20 এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাসের 20। এই যে মাইনাসের 20 এই পাশে আগে থেকে কি আছে 24, 24। এই মাইনাসের 20 যদি এই পাশে আসে তাহলে প্লাসের 20 ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা। সুতরাং এখন আমরা যদি 24 এর 20 যোগ করি তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা কত পাই, সর্বোচ্চ সংখ্যা ইকুয়াল টু 44। দেখো এই অঙ্কটা কি ঠিক আছে কিনা। আমরা কিন্তু যখন শুধু পরিসর নির্ণয় করছিলাম তখন কিন্তু সর্বোচ্চ সংখ্যা 44 ছিল। এই যে আমরা সারণী থেকে যে সর্বোচ্চ সংখ্যাটা নিয়েছিলাম এটা আমরা এদিকে পাইছি, তাহলে আমরা বুঝছি আমাদের অঙ্কটা ঠিক আছে। এখন সেম ভাবে আমরা এই যে সর্বনিম্ন সংখ্যাটা বাহির করব।
তাহলে এখন আমরা এই সেম ভাবে সর্বনিম্ন সংখ্যার মানটাও বাইর করবো। আমি আগের মতোই দেখো এখানে লিখছি যে দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা 44, পরিসর ইকুয়াল টু 25। এখন সেম আমরা এখন পরিসরের সূত্রটা বসেছি, এখন আমরা শুধু মানগুলো বসাবো। এখানে পরিসরের মান কত? 25। সর্বোচ্চ সংখ্যা কত আমাদের দেওয়া আছে? 44। সর্বনিম্ন সংখ্যা বাইর করতে বলা হয়েছে, তাহলে এটা আমরা সর্বনিম্ন সংখ্যাই রাখবো। তারপর আমাদের আছে +1। এখন এই যে +1 আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা কি হবে? -1। তাইলে 25 - 1 ইকুয়াল টু 44 মাইনাস সর্বনিম্ন সংখ্যা। এখন 25 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে? 24। আর এই পাশে থাকে আমাদের 44 মাইনাস সর্বনিম্ন সংখ্যা। এখন আমাদের কি করতে হবে? সেম আমরা আগের নিয়মে এই যে 44 এটা কিসের আছে? সামনে কোনো সংখ্যা চিহ্ন নাই মানে এটা প্লাসের। এই 44টা কিসের? প্লাসের। নাই মানে এটা প্লাসের। এই 44টা কিসের? প্লাসের। তাহলে এই প্লাসের 44 যদি সমান চিহ্নের আমরা আরেক পাশে আনি, তাহলে এটা মাইনাসের 44 হবে। তাহলে এখন আমরা এই দিক অঙ্কটা নিয়ে আসি। এখানে আছে কত? 24। এখন এই প্লাসের 44 এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে হয় মাইনাসের 44 ইকুয়াল টু, আর এই পাশে থাকে আমাদের মাইনাস সর্বনিম্ন সংখ্যা। মাইনাস সর্বনিম্ন সংখ্যা। এখন 25 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে? 24। আর এই পাশে থাকে আমাদের 44 মাইনাস সর্বনিম্ন সংখ্যা। এখন আমাদের কি করতে হবে? সেম আমরা আগের নিয়মে এই যে 44 এতে কিসের আছে? সামনে কোনো সংখ্যা চিহ্ন নাই মানে এটা প্লাসের। এই 44টা কিসের? প্লাসের। তাহলে এই প্লাসের 44 যদি সমান চিহ্নের আমরা আরেক পাশে আনি, তাহলে এটা মাইনাসের 44 হবে। তাহলে এখন আমরা এই দিক অঙ্কটা নিয়ে আসি। এখানে আছে কত? 24। এখন এই প্লাসের 44 এটাকে আমরা এই পাশে নিয়ে আসলে হয় মাইনাসের 44 ইকুয়াল টু, আর এই পাশে থাকে আমাদের মাইনাস সর্বনিম্ন সংখ্যা। মাইনাস সর্বনিম্ন সংখ্যা। এখন আমরা কি করব? এখন আমরা 24 থেকে যদি 44 বিয়োগ দিই, তাহলে আমাদের হয় -20। আর এই পাশে থেকে আমাদের মাইনাস সর্বনিম্ন সংখ্যা। উভয় পাশে একই রকম কিছু থাকলে ওটা কাটাকাটি চলে আসে। যেমন উভয় পাশে দিকে মাইনাস আছে, তাহলে এই মাইনাস দুটোটা কাটা, তাহলে কি হয়? সর্বনিম্ন সংখ্যা ইকুয়াল টু 20। তাহলে দেখো এখানে সর্বনিম্ন সংখ্যা 20, আমাদের সারণীর মধ্যে সর্বনিম্ন সংখ্যা কত? 20। তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। এখন এই যে এই জায়গাটা একটু কনফিউজিং লাগতে পারে, কারণ এদিকে মাইনাস ছিল। এই জায়গাটা আমরা কিভাবে করছি? 24 থেকে যদি 44 বিয়োগ দিই, আমরা কিন্তু সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিই। কিন্তু যদি কখনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিতে হয়, তখন মানটা কিসের হয়? মাইনাস হয়। মানে যদি ক্যালকুলেটরে লেখো 24 - 44, তাহলে আমাদের উত্তর আসবে -20। এই কারণে আমরা এদিকে -20 লিখছি। আর এখানে কিন্তু আমাদের অবশ্যই সর্বনিম্ন সংখ্যার আগে যে মাইনাসটা সেটা রাখতে হবে। আমরা যদি না রাখি তাহলে অঙ্ক কিন্তু ভুল হবে। তাহলে সর্বনিম্ন সংখ্যার আগেও মাইনাস আছে, 20 আগেও মাইনাস আছে। সমান চিহ্ন উভয় পাশে মাইনাস থাকার কারণে আমরা উভয় মাইনাস কাটাকাটি করতে পারছি। আর আমাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 20। তাহলে আমরা দেখলাম পরিসর নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা 3 ভাবে আমাদের প্রশ্ন আসতে পারে, আর 3 ভাবে আমরা অঙ্কটা সমাধান করে দেখছি। আশা করি পরীক্ষায় পরিসর থেকে যেভাবে প্রশ্ন আসুক তোমরা লিখতে পারো। এখন আমরা টাইপ 1 এর 2 নম্বর প্রশ্নটা দেখব। সে হচ্ছে প্রচুরক নির্ণয় কর। প্রচুরক নির্ণয় করা একদম ইজি। আমরা এটা কিভাবে নির্ণয় করব? প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে সর্বোচ্চ গণ সংখ্যাটা বাইর করতে হবে। এখন আমরা সারণী থেকে সর্বোচ্চ গণ সংখ্যা বাইর করবো। সর্বোচ্চ গণ সংখ্যা কোথায় থাকবে? আমাদের যে গণ সংখ্যা কলাম যেটা, এই গণ সংখ্যা কলামের মধ্যে আমাদের সর্বোচ্চ গণ সংখ্যাটা থাকবে। দেখো এখানে সর্বোচ্চ গণ সংখ্যা তো 18। সর্বোচ্চ গণ সংখ্যাটা যে শ্রেণীতে থাকবে ওটি আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রচুরক শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করবো। এখন আমরা শুধু খাতায় কিভাবে লিখবো এটা আমরা দেখবো। তাহলে তো আমরা 2 নম্বর প্রশ্নটা কিভাবে লিখবো? যে সারণী হতে পাই সর্বোচ্চ গণসংখ্যা আঠারো রয়েছে 30 থেকে 34 শ্রেণীতে। সুতরাং 30 থেকে 34 শ্রেণী হলো প্রচুরক শ্রেণী। তাহলে দেখো সহজে আমরা প্রচুরক শ্রেণীটা বাইর করতে পারছি।
সাধারণত কর্ণে এত ছোট প্রশ্ন আসে না আমাদেরকে শুধুমাত্র প্রচুর শ্রেণী নির্ণয় করতে কখনো বলেন। বেশিরভাগ আমি দেখছি যে প্রচুর শ্রেণীর সাথে আমাদেরকে বলে যে মধ্যমান নির্ণয় করো, যেমন কর্ণে আসে প্রচুর শ্রেণী মধ্যমান নির্ণয় করো, এমন প্রশ্ন আমি দেখছি। শুধু প্রচুর শ্রেণী নির্ণয় করা এটা যেহেতু ছোট, এটা কর্ণে বেশি একটা আসে না। প্রচুর শ্রেণীর সাথে আমাদের মধ্যমানটা বেশিরভাগ অ্যাড করে দেয়। এখন যখন এই 4 নম্বর প্রশ্নে যাবো আমরা, তখন আমরা দেখবো যে মধ্যমানটা আমরা কিভাবে নির্ণয় করবো। আপাতত প্রচুর শ্রেণীটা আমরা দেখলাম, আমরা কিভাবে সহজে প্রচুর শ্রেণীটা বাইর করতে পারি। এখন আমরা দেখবো মধ্যক শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করবো।